দেড় যুগ পর কাল দেশে ফিরছেন তারেক রহমান। স্মরণকালের সর্ববৃহৎ গণসংবর্ধনার প্রস্তুতি বিএনপির। ৩০০ ফিটে মানুষের ঢল, ৩ দিনের কর্মসূচি ঘোষণা। বিএনপিতে যোগ দিয়ে ঢাকা ১৩ আসনে লড়বেন ববি হাজ্জাজ। ব্রাহ্মণবাড়িয়ায় সাকিব, পটুয়াখালীতে নূর। শরিকদের আসনে দলের কেউ প্রার্থী হলে ব্যবস্থা নেবে বিএনপি। জামাত সহ ৮ দলের সমন্বিত প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। ঘোষণা হতে পারে ২৭ ডিসেম্বর। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা নেতাদের। সময় মতো নির্বাচন হবে কিনা শঙ্কা এনসিপির। ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন। ভোটের তারিখ ঠিক রেখে তফসিলের অন্যান্য সময়সীমা সংশোধনের দাবি। এবং রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিচার শুরুর আদেশ। সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। দেড় যুগ পর কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্মরণকালের সর্ববৃহৎ গণসংবর্ধনার প্রস্তুতি নিয়েছে দল। রাজধানীর ৩০০ ফিটে নেমেছে নেতা কর্মীর ঢল। সভামঞ্চ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুত গণসংবর্ধনা মঞ্চ, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে ৩০০ ফিট এলাকা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপিতে বইছে উৎসবের জোয়ার। তারেক রহমানকে বরণ করে নিতে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী, সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও। ইতিহাসের সাক্ষী হওয়ার ইচ্ছা তাদের। বাংলাদেশ হাসছে, তারেক রহমান আসছে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে ফিরে মায়ের কোলে। দেশবাসী দেখছে, খালেদা জিয়া হাসছে। মনে টানে চলেছে, তার টানে চলেছে কিনা আমি অনেক দিনের আশা, সামনে থেকে তাকে দেখতে পাবো। এখন আবার আনন্দ, কালা তারেক রহমান আসবো, আমি দেখার জন্য আইছি। বুধবার সকাল থেকে সভাস্থলে দলীয় ও জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতি আগামী নির্বাচনে বিএনপিকে পৌঁছে দেবে বিজয়ের বন্দরে। যে ৭০ বছর পরে আমরা আমার নেতাকে পাবো, আমরা সবাই উজ্জীবিত এবং বিএনপি ধানের শীষ এই দেশে একটা উন্নয়নের প্রতীক হবে। ১৮ কোটি মানুষ খুবই খুশি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এটাই অপেক্ষা করতেছিলাম যে আমাদের প্রিয় নেতা যদি আমাদের মাঝখানে ফিরে আসেন তাহলে নির্বাচনের গতিশীলতা বেড়ে যাবে। ২৫ ডিসেম্বর বেলা ১১:৩০ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান অবতরণের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হবে বিএনপি নেতাকর্মীদের। প্রস্তুত মঞ্চ, প্রস্তুত নেতাকর্মীরা, যারা তীর্থের কাকের মতো অপেক্ষা করেছেন দীর্ঘ ১৭টি বছর। আগামীকালকে তারেক রহমানের আগমন উপলক্ষে তাদের এই উৎসব উদ্দীপনা সবকিছু ছাপিয়ে তারেক রহমানের বক্তব্য তাদেরকে আরও একটি বিষয় জানান দেবে, সেটি হচ্ছে বিএনপির ঐক্য। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। দেড় যুগ পর কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্মরণকালের সর্ববৃহৎ গণসংবর্ধনার প্রস্তুতি নিয়েছে দল। এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিটে আছেন সহকর্মী সানবির রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উৎসবে মুখর এখন ৩০০ ফিট এবং এই মুহূর্তে নেতাকর্মীদের উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যাচ্ছে তাদের। এবং দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, তারেক রহমানের ছবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড সব কিছু নিয়ে তারা এখানে হাজির হয়েছেন। এবং যতই সময় গড়াচ্ছে ততই মানুষজনের আনাগোনা বাড়ছে এবং নেতাকর্মীরা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে হাজির হয়েছেন এই ৩০০ ফিটের যে গণসংবর্ধনা অনুষ্ঠান হবে সেই গণসংবর্ধনা মঞ্চের সামনে। এবং এই রাস্তাটি প্রায় পুরোটা জুড়ে এখন মিছিল স্লোগানে সরগরম। এবং এই মুহূর্তে দলের কাণ্ডারি তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য তাদের সব রকমের প্রস্তুতি, এবং এই প্রস্তুতি আগামীকাল পর্যন্ত চলবে। এবং বেলা ১১টার পরে, 11:30টার পরে যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি নামবেন, তারপর থেকে এই পুরো বিমানবন্দর থেকে এই সভাস্থল এবং
এভার কেয়ার হাসপাতাল, এই পুরো রাস্তা জুড়েই নেতাকর্মীদের সংবর্ধনার জন্য প্রস্তুতি এবং সংবর্ধনা দিতে তারা দাঁড়িয়ে থাকবেন। এবং এই মুহূর্তে এখানে নিরাপত্তা বলয়ও সকাল থেকে আমি দেখতে পেয়েছি যে জোরদার করা হয়েছে এবং পুলিশের একটি কর্ডন করে রাখা হয়েছে পুরো মঞ্চটি। এবং এই মঞ্চের আশপাশে যে নেতাকর্মীরা আছেন তাদেরকেও বলা হচ্ছে যে নিজস্ব তার নিরাপত্তা বলয় তৈরি করতে এবং তারা যাতে নিজেরা নিজেদের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিতভাবে করতে পারে সেই জন্য তারা নিজেরা যাতে বিশৃঙ্খলা তৈরি না করে সেজন্য তাদের সজাগ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটু পরপরেই বিভিন্ন জায়গা থেকেই বিভিন্ন গান দিয়ে তাদের উৎসাহ উদ্দীপনা দেওয়া হচ্ছে এবং দলীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত এবং দেশত্ববোধক গান দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে এখানকার যারা নেতাকর্মী আছেন তাদেরকে। এবং আগামী নির্বাচনকে ঘিরেও যাতে এই ঐক্য ধরে রাখতে পারে এবং তারেক রহমান যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন সেই বক্তব্য অনুযায়ী যাতে দলকে সুশৃঙ্খল অবস্থা তৈরি করা যেতে পারে সেজন্য তারা বিভিন্ন সময় তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে। এবং এই মুহূর্তে দলের অঙ্গ সংগঠনের যত নেতাকর্মী আছে তারা বিভিন্ন ইউনিটের নেতাকর্মী তারা এখানে এসে ভিড় করছেন এবং এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে রওনা দিয়েছেন হাজার হাজার বা লাখ লাখ নেতাকর্মী তারা। এবং আগামীকালকে ঘিরে যে ঐতিহাসিক সমাবেশটি সেটিকে 50 লাখ মানুষের সমাবেত হবে বলে প্রত্যাশা করছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। তো এই ছিল এখন পর্যন্ত মঞ্চের সামনে থেকে সবশেষ তথ্য। রাজধানীর 300 ফিট এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল। এদিকে তারেক রহমানকে বরণ করতে সারা দেশ থেকে ঢাকামুখী বিএনপি নেতাকর্মীরা। এই মুহূর্তে বরগুনায় আছেন সহকর্মী সাইফুল মিরাজ এবং চাঁদপুরে আছেন ফারুক আহমদ। শুরুতেই যাচ্ছি মিরাজের কাছে। দেখুন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে বরগুনা থেকে বিএনপির অর্ধলক্ষাধিক নেতাকর্মী ঢাকা যাচ্ছেন। এর মধ্যে একটি দোতলা লঞ্চ এবং 70টির বেশি বাস ও 1000 মোটরসাইকেলে নেতাকর্মীরা ঢাকা যাচ্ছেন। তারা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বরগুনা সদর থেকে একটি লঞ্চ ছেড়ে পাথরঘাটা, বামনা এবং বেতাগী উপজেলা হয়ে ঢাকা যাবে এবং এই পথে মোট 7টি ঘাটে লঞ্চটি নোঙর করে বিএনপির নেতাকর্মীদের তুলবে। অন্যদিকে আমতলী এবং তালতলীর যেসব বিএনপির নেতাকর্মীরা রয়েছে তারা 40টি বাসে ঢাকা যাবেন এবং এর ব্যতীতও কিন্তু আমতলী এবং তালতলীর অনেক বাসিন্দারা পটুয়াখালী থেকে লঞ্চে ঢাকা যাত্রা করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। বরগুনা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন আমাদেরকে জানিয়েছেন যে বরগুনা থেকে বিএনপির যেসব নেতাকর্মীরা ঢাকা যেতে চেয়েছিলেন আসলে সেই তুলনায় তারা বাহন সংগ্রহ করতে পারেননি, তার ফলে কিন্তু অনেক নেতাকর্মীদেরকে কিন্তু তাদের রেখে যেতে হচ্ছে। তবে ইতোমধ্যেই কিন্তু ব্যক্তিগত উদ্যোগে অনেক নেতাকর্মী ঢাকা পৌঁছেছেন বলে আমাদেরকে জানানো হয়েছে এবং এখনও অনেক বিএনপির নেতাকর্মীরা ঢাকা যাচ্ছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা বরগুনা 1 আসনের যিনি বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে শুধু বিএনপির নেতাকর্মী বা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন এমনটা নয়, এখানে কিন্তু সাধারণ মানুষ কিংবা সাধারণ ভোটাররাও কিন্তু এই যাত্রায় শরিক হয়েছেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা যাচ্ছেন এবং সেখানে আগামীকাল তারেক রহমানকে যে সংবর্ধনা দেওয়া হবে সেই সংবর্ধনার অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। এ বিষয়ে আরও খবর জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক। দীর্ঘ প্রায় 1.5 যুগের অপেক্ষার পালা শেষ হচ্ছে, আর সেই অপেক্ষার পালা শেষ করতেই মূলত চাঁদপুর থেকে হাজার হাজার নেতাকর্মী এখন নৌপথে ঢাকার পথে, অর্থাৎ তাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমানকে বরণ করবেন এবং আগামীকালকে তারা রাজধানী ঢাকার পথ যেমনটা কাঁপাবে তার আগে কিন্তু চাঁদপুর লঞ্চ টার্মিনাল এবং জেলার যে 8টি উপজেলা আছে সেই সব উপজেলা থেকে কিন্তু হাজার হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন। জেলার বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক জানিয়েছেন এর মধ্যে 3টি বিশাল যাত্রীবাহী লঞ্চ শুধু নৌপথে ঢাকায় নেতাকর্মীদের নেওয়ার জন্য প্রস্তুত রাখা হলো, কিন্তু সে 3টি লঞ্চ কিন্তু ছাড়িয়ে এখন আরো বাড়তি 2টি লঞ্চেরও হয়তো প্রয়োজন হবে, যেগুলোতে তাদের যে নির্ধারিত 1.5 লক্ষ নেতাকর্মী যাওয়ার কথা ছিল ঢাকায় সেই সংখ্যাটি হয়তো ছাড়িয়ে লক্ষাধিক পৌঁছাবে। আর এই যে 5টি লঞ্চে যাবে 3-এর সঙ্গে আরো 2টি যোগ করে 5টি, তার সঙ্গে কিন্তু কয়েকশো যাত্রীবাহী বাস আছে এবং মাইক্রো মোটরসাইকেল তো আছে এবং
বলা যেতে পারে যে মুক্তিযুদ্ধের 54 বছর পর রাজধানী ঢাকামুখী এত নেতাকর্মী আর কোনো রাজনৈতিক দলের দেখা যায়নি, যেমনটি দেখা গেছে এই বিএনপি নেতাকর্মীদের মধ্যে। এবং তারা বেশ উজ্জীবিত, বিশেষ করে যারা তরুণ শ্রেণীর নেতাকর্মী আছেন তারা বেশ উচ্ছল এবং তারা বেশ প্রাণবন্ত। এবং তারা বলেছেন যে তাদের জন্মের পর থেকে তারা কখনো সরাসরি তারেক রহমানকে দেখেন নাই, এবং সেই তারেক রহমানকে এবার সরাসরি দেখার জন্যই মূলত তারা ঢাকার পথে ছুটছেন। এবং তারা বলেছেন যে এটি তাদের জন্য বড় একটি প্রাপ্তি হবে, কারণ তারা বরাবর বলছেন যে তারুণ্যের অহংকার তারেক রহমান এবং এই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে গত 18 বছর দেশের বাইরে ছিলেন এবং তিনি যে আবারও বাংলাদেশে ফিরছেন এবং তাকে বরণ করার জন্য মূলত সারা দেশের মতো এই চাঁদপুরের নেতাকর্মীরা এইভাবে উজ্জীবিত। তো এই ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে তারেক রহমানকে রাজধানী ঢাকায় বরণ করার জন্য বিএনপি নেতাকর্মীদের নিয়ে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনা ও চাঁদপুরে। এদিকে তারেক রহমানের 3 দিনের কর্মসূচি প্রকাশ করেছে বিএনপি। কাল গণসংবর্ধনায় যোগদান শেষে মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। পরদিন জুমার নামাজের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। শনিবার নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম শেষ করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিনই রাজধানীর পঙ্গু হাসপাতালে দেখতে যাবেন জুলাই আহতদের। প্রায় 1.5 যুগ পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই গুলশান অফিসে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে দলের ব্রিফিং। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানালেন, 25 তারিখ বিমানবন্দর থেকে রাজধানীর 300 ফিটে গণসংবর্ধনায় যোগ দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ দেবেন তারেক রহমান। এরপর এভারকেয়ারে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। সেখান থেকে ফিরবেন গুলশানের বাসভবনে। আমাদের প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তার অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। পরদিন শুক্রবার বাদ জুমা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। শনিবার নির্বাচন কমিশনে ভোটার ও এনআইডি কার্ড কার্যক্রম সম্পন্ন করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। এরপর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাইয়ের আহত যোদ্ধাদের দেখতে যাবেন তারেক রহমান। 26 তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। 27 তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি পঙ্গু হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া, সেটা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার জন্য এসএসএফ এর আবেদন করা হয়নি জানিয়ে তার সিকিউরিটি ফোর্স প্রধান জানান, তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের সহযোগিতা করছে সরকার। ঝুঁকির চেয়ে বেশি প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। সব গভর্নমেন্টাল অর্গানাইজেশন আমাদের দলীয় যে শক্তি আছে সেটাকে ইন্টিগ্রেট করে আমরা আশা করছি আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেট আছে তার চেয়ে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারি। বৃহস্পতিবার সকাল 11:50 ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শরিকদের আরও 11টি আসন ছাড়ল বিএনপি। দুপুরে গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এসব আসনে দলের কেউ প্রার্থী হলে ব্যবস্থা নেওয়া হবে। নিজ দল থেকে এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে কুমিল্লা 6 আসনে ধানের শীষের টিকিট পেয়েছেন রেদওয়ান আহমেদ। এনডিএম থেকে পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে ঢাকা 13 আসন থেকে লড়বেন ববি হাজ্জাজ। ডক্টর রেদওয়ান আহমেদ। বিএনপির নেতৃত্বে বিগত সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল শরিক দলগুলো। সরকার পতনের পর নির্বাচনের ঘোষণা এলে সমঝোতার মাধ্যমে মিত্রদের আসন ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি। এবার বেশ কিছু আসনে দলীয় প্রার্থী না দিয়ে শরিকদের মনোনয়ন দিল দলটি। এই ঘোষণার পরে বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে 11 জনকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, শরিকদের ছেড়ে দেওয়া আসনে কোনো প্রার্থী দেওয়া হবে না। পিরোজপুর 1-এ মোস্তফা জামাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি। নড়াইল 2, ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান এনপিপি। যশোর 5,
মুফতি রশিদ বিন ওয়াক্কাস ইসলামী ঐক্য জোট, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক ঢাকা 12, মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 নাগরিক ঐক্য, নুরুল হক নূর গণ অধিকার পটুয়াখালী 3, ব্রাহ্মণবাড়িয়া 6 মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন। বিএনপি মহাসচিব জানান আপাতত 2 জন নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। দলের মধ্যে আমাদের সাংগঠনিক ব্যবস্থা না হবে, তারা তাদের প্রতীকে কেউ করবেন, আর যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতীকে ধানের শীষে করবেন। সংবাদ সম্মেলনের শুরুতে নিজ দল থেকে পদত্যাগের ঘোষণা দেন এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে কুমিল্লা 7 আসন থেকে নির্বাচন করার কথা জানান তিনি। যেহেতু কর্নেল অলি আহমেদ দলের সভাপতি, তিনি একটু ভিন্ন মত পোষণ করেছেন, তো আমি ব্যক্তিগতভাবে এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথেই ছিলাম, তো আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এখন পর্যন্ত যুগপৎ শরিকদের জন্য 16টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। যারা যোগ দিয়েছেন তারা আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, ডিজিটাল অবকাঠামো সুরক্ষা, প্রতারণা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে সুনির্দিষ্ট বিধান ও সংযোজন করা হয়েছে। অধ্যাদেশে সিআইএস সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট নামে একটি কারিগরি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করা হয়েছে, যা জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংক্রান্ত আইন সমূহের মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে। অধ্যাদেশে ল মিনিস্টারকে প্রধান করে একটি কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে, যা রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলা স্বার্থে আইনানুগ ইন্টারসেপশন সংক্রান্ত অনুমোদন প্রদান এবং সংশ্লিষ্ট কার্যাবলী সম্পাদন করবে। এই ছিল এই লটার কি কি ফিচার। আরো ক্যাবিনেটে আরো কিছু আলাপ হয়েছে। আপনি জানেন গতকাল আমাদের এডুকেশন অ্যাডভাইজার দীপু চন্দ্র দাসের বাড়িতে গিয়েছিলেন। দীপু চন্দ্র দাস কয়েকদিন আগে তাকে সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। নির্বাচনের সমন্বিত প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন জামাত, ইসলামী আন্দোলন সহ 8 দলের শীর্ষ নেতারা। 27 ডিসেম্বর ঘোষণা হতে পারে চূড়ান্ত প্রার্থী তালিকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তাদের। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে একসঙ্গে রাজপথে সরব ইসলামী আন্দোলন, জামায়াত, খেলাফত মজলিস সহ 8 দল। আন্দোলনের মাঠ থেকে গড়ে ওঠা এই ঐক্য এবার নির্বাচনী মাঠেও দৃশ্যমান করতে চায় দলগুলো। এজন্য প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার কাজ প্রায় চূড়ান্ত করেছে 8 দলের এই জোট। নির্বাচনী এলাকার নিজস্ব জরিপ বিশ্লেষণ করে 8 দলের সমন্বিত প্রার্থী তালিকার কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। কোন দল কত আসন পাচ্ছে সে ব্যাপারে এখনো কিছু না জানালেও আগামী সপ্তাহের শুরুর দিকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। কয়েকদিনের মধ্যেই আশা করি আমরা এটা ঘোষণা দিতে পারবো ইনশাআল্লাহ। সমঝোতার আমার ধারণা অনুযায়ী শতকরা প্রায় 60% বলা যায় এরকম হয়ে গেছে। অধিকাংশই আমার জানা মতো মোটামুটি ওনারা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। শুধু জোটের নেতারা হয়তো 2-3 দিনের মধ্যে বসবেন, 26 তারিখ নাগাদ বসতে পারেন আমি যতটুকু বুঝতে পারছি আর কি। তবে তো 27 তারিখ ডিক্লেয়ার হবে। সাম্প্রতিক কিছু ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে পরিস্থিতির উন্নতির কোনো বিকল্প নেই। যে দুর্ঘটনাগুলো ঘটছে একটার পর একটা অস্বস্তিকর অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের সমস্যাগুলো একটা থেকে আরেকটা আসছে, একটা থেকে আরেকটা আসছে, সেটা যাতে অবশ্যই শক্ত হাতে সরকার নিয়ন্ত্রণ করে, একটি জনমনে যাতে একটা স্বস্তির পরিবেশ আসে। বাংলাদেশের মানুষ আসলে তো ভয়ের ভিতরে দিন রাত কাটাচ্ছে। এ ব্যাপারটা যেন আশ্বস্ত হয়, এ ব্যাপারে পদক্ষেপ নেবেন
এটা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন সহ তাদেরকে বিশেষ করে আমি অনুরোধ করছি এবং এটা আপনারা খুব ত্বরিত করবেন। তারপর যদি পরিবেশ ওইভাবে তৈরি না হয় তখন তো আমরা আবার আলোচনা করে আমরা দেখব যখন নির্বাচন আমরা যেতে পারবো কি পারবো না। নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ৩রা জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত। সেখানে আমরা সব দলকেই দাওয়াত দেব যে আসেন আমাদের স্টেজে আপনারা কথা বলেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 12 ফেব্রুয়ারি ভোটের তারিখ ঠিক রেখে তফসিলের অন্যান্য সময়সীমা সংশোধনের দাবি জানিয়েছে এনসিপি। দুপুরে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে দাবি জানান দলটির নেতারা। মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির নেতৃত্বে দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান প্রতিনিধি দল। সিইসির সঙ্গে প্রায় 1.5 ঘণ্টা বৈঠক শেষে মুখ্য সমন্বয়ক জানান, প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা আরও বাড়ানোর প্রস্তাবে ইসি ইতিবাচক আশ্বাস দিয়েছে। আওয়ামী লীগ ও ভারত ভোট বানচালের চেষ্টা করছে বলেও জানান তিনি। সময় মতো ভোট হবে কিনা তা নিয়ে এখনও শঙ্কা রয়েছে। 12 ফেব্রুয়ারি সুষ্ঠু ভোট করতে হলে ইসির সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান নাসিরুদ্দিন পাটোয়ারি। ঘোষিত ডেট যেটা আছে এটার পরবর্তীতে যাতে ডেট না পিছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে এবং ভারত বাংলাদেশে ডিস্টেবিলাইজ করে ইলেকশনটাকে পিছানোর চেষ্টা করতেছে। শাপলাকলিতে নির্বাচন করব আমরা, আমাদের কেউ জাতীয় নাগরিক পার্টির ধান অথবা অন্য প্রতীকে ইলেকশন করবে না। আমাদের যদি কারোর সাথে আসন সমঝোতা হয় অথবা আলোচনাও যদি হয়, সেটাতে আমরা শাপলাকলিতে ইলেকশন করব। অভ্যুত্থানে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা ও 2 পুলিশ কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 20 জানুয়ারি। এদিন যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বুধবার রেদওয়ানুল ইসলাম, রাফাত বিন আলম ও পলাতক 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 20 জানুয়ারি। 11 জনের বিরুদ্ধে তদন্ত সংস্থা তদন্ত অন্তে রিপোর্ট দাখিল করেছেন এবং সেটা বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ ফর্মাল চার্জ আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ দাখিল করা হয়েছে। এই ব্যাপারে শুনানি অন্তে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আদেশ হয়তো আদালত দেবে। যদি কেউ খুন করে থাকে, ক্যাজুয়ালিটি করে থাকে, তাদের বিচার হওয়া উচিত, কিন্তু এই বিচার হতে গিয়ে অন্যায়ভাবে একটা ইনোসেন্ট মানুষকেও যাতে একদিন জেলে থাকতে না হয় অথবা শাস্তি পেতে না হয়। এদিকে জেআইসি ও টিএফআই সেলে গুমের মামলায় বিচার বিলম্বিত এবং ভিন্ন খাতে নিয়ে আসামি পক্ষ অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তাজুল ইসলামের। বিচারের যখন শুরু হবে তারপরে 3 সপ্তাহের প্রস্তুতির সময় দিতে হবে কমপক্ষে। সেখানে তারা 7 সপ্তাহ সময় এনজয় করেছেন, তার আগের 1 মাস 4 সপ্তাহ এবং যেদিন ডেট দেওয়া হয়েছিল তার থেকে পরবর্তী 3 সপ্তাহ। তা সত্ত্বেও তারা এই সময়ের জন্য আননেসেসারি ক্যাওস তৈরি করে, কোর্টের মধ্যে সিচুয়েশন তৈরি করে তারা মিডিয়াতে আসতে চান। তারা এটাকে নিয়ে হাইলাইটেড করতে চান। চিফ প্রসিকিউটর প্রসিকিউশনের সমালোচনার মাধ্যমে বিচারটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। এদিকে যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসব উদযাপনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সাজানো হচ্ছে গির্জা। খ্রিস্টান পরিবারগুলোতে চলছে প্রস্তুতি। আলো, তারা, ক্রিসমাস ট্রিতে ছোট পরিসরে সাজিয়েছেন নিজেদের বাসস্থান। সঙ্গে চলছে বাহারি পিঠার আয়োজন। এদিকে গির্জা ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামে বসতবাড়িতে আগুন লেগে ঘুমন্ত দাদি নাতনির মৃত্যু হয়েছে। সকালে রাঙ্গুনিয়ার কাদিরপাড়া এলাকায় একটি বসতঘরে আগুন লাগে। মুহূর্তেই তা আশেপাশের ঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই 6টি বসতঘর। ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মৃত্যু হয় দাদি নাতনির। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। সময় সংবাদ। দেশের বাইরের খবর। তুরস্কের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ সহ 8 জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার রাত 8:52 বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিমানটি হায়মানা জেলায় জরুরি অবতরণের অনুরোধ করেছিল। পরে রাজধানী আঙ্কারা থেকে প্রায় 74 কিলোমিটার দক্ষিণের একটি গ্রামের কাছাকাছি বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায় তুর্কি সীমান্তরক্ষী বাহিনী। প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে তুরস্ক। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে চলছে ক্রিকেট বোর্ডের সভা। নতুন কমিটি গঠনের পর এটি তৃতীয় বোর্ড সভা। দায়িত্ব নিয়ে ট্রিপল সেঞ্চুরির অধীনে ক্রিকেট বোর্ডকে রিস্ট্রাকচার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বোর্ডের কাঠামো পরিবর্তন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আসতে যাচ্ছে পরিবর্তন। নিয়োগ দেওয়া হচ্ছে নতুন মুখ। মানব সম্পদ অডিট রিপোর্টের মাধ্যমে অর্গানোগ্রাম পরিবর্তন আনা হবে বলে জানান বিসিবি সভাপতি। বিপিএল আয়োজন নিয়ে থাকবে বাজেট পাস অনুমোদনের বিষয়। তবে বিপিএল আয়োজন নিয়ে শঙ্কা নেই বলে জানান বুলবুল। দুর্নীতি সংক্রান্ত কিছু প্রতিবেদন এসেছে গণমাধ্যমে। ক্রিকেটার উন্নয়নের স্বার্থে সেই বিষয়গুলো থাকবে বোর্ড সভার এজেন্ডায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 1.5 যুগ পর কাল দেশে ফিরছেন তারেক রহমান। স্মরণকালের সর্ববৃহৎ গণসংবর্ধনার প্রস্তুতি বিএনপির। 300 ফিটে মানুষের ঢল, 3 দিনের কর্মসূচি ঘোষণা। বিএনপিতে যোগ দিয়ে ঢাকা 13 আসনে লড়বেন ববি হাজ্জাজ। ব্রাহ্মণবাড়িয়ায় সাকি, পটুয়াখালীতে নূর। শরিকদের আসনে দলের কেউ প্রার্থী হলে ব্যবস্থা নেবে বিএনপি। এবং সময় মতো নির্বাচন হবে কিনা শঙ্কা এনসিপির। ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন। ভোটের তারিখ ঠিক রেখে তফসিলের অন্যান্য সময়সীমা সংশোধনের দাবি। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।